বিচারপতির পদ থেকে অবসর নিয়েই রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে অবসর নিয়েই রাজনীতির ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক থেকে বিজেপি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হলেও প্রচার শুরু করে দিয়েছেন তিনি। মঙ্গলবার প্রথমে শুভেন্দু অধিকারীর সঙ্গে তমলুকে প্রচার, পরে শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর শিশির অধিকারী জানান, কোনো রাজনৈতিক কথা হয়নি, নিতান্তই সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল। খুব ভালো মানুষ, ন্যায্য বিচার করতেন, প্রার্থী হলে তার প্রচারে থাকার কথাও বলেন শিশির অধিকারী। ভালো, উনি পরবর্তীকালে উনি আমার কাছে আমার বাড়িতে এসেছিলেন, তা আমি ঠাকুরকে বলেছি, আমি প্রার্থনা করেছি এরকম যোগ্য লোক, এরকম শক্তিশালী লোক বাংলার পলিটিক্সে যত আসবে তত বাংলা শক্তিশালী হবে। উনি যদি এখানে দাঁড়ান বা পার্টির যখন নমিনেশন দেন, নিশ্চয়ই উনি যে সাহায্য যেরকমভাবে সাহায্য করতে বলেন করুন। আপনি প্রচারে নামবেন? 100 বার, ওয়াই নট। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে, পালা বদলের পালা ততই বাড়ছে। খয়রাসোল ব্লকের লাউবেরিয়া গ্রামে সিপিএম তৃণমূল ছেড়ে প্রায় 100টি পরিবার যোগদান করল বিজেপিতে। এমনটাই দাবি করেছেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। মঙ্গলবার রাতে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন কনভেনার সুখময় গড়াই, জেলার সম্পাদক সুকুমার নন্দী, সংখ্যালঘু সেলের সহ সভাপতি টিকলু খাঁ সহ আরও অনেকে। টালবাহনা শেষে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সোমবার এসবিআইকে সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেয় মঙ্গলবার বিকেলে 5টার মধ্যে এসবিআইকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জানাতে হবে। নির্দেশ মতোই রাজনৈতিক দলগুলির ভোট চাঁদা সংক্রান্ত যাবতীয় তথ্য মঙ্গলবার বিকেল থেকে 5:30 নাগাদ নির্বাচন কমিশনকে সব তথ্য দেয় এসবিআই। 2023 সাল পর্যন্ত যা হিসেব, তাতে বিজেপি একাই পেয়েছে 6,564 কোটি টাকা, কংগ্রেস পেয়েছে 1,135 কোটি টাকা এবং তৃণমূল পেয়েছে 1,096 কোটি টাকা। 15ই মার্চ বিকেলের মধ্যে বন্ডের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন। অন্যদিকে নির্বাচনী বন্ড রায় পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএএ এর মাধ্যমে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সম্মান দিয়েছেন। মঙ্গলবার কংগ্রেস শাসিত তেলেঙ্গানার হায়দ্রাবাদে গিয়ে দলের সোশ্যাল মিডিয়ায় কর্মীদের এমনই বলেন অমিত শাহ। তিনি আরও বলেন, আমরা আগেই বলেছিলাম সিএএ আনব, কংগ্রেসের বিরোধিতা করেছে। আমাদের সংবিধান যারা তৈরি করেছিলেন এবং এই কংগ্রেসই স্বাধীনতার পরে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় হিংসার কবলে পড়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এতদিন ওরা এই আইন কার্যকর করেনি শুধু সংখ্যালঘু তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতির জন্য। পাকিস্তান, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভারতে এসেছেন, কিন্তু এতদিন তাদের নাগরিকত্ব দেওয়া হয়নি। তারা নিজেদের দেশেই অপমানিত বোধ করেছেন। সেই সব অসম্মান দূর করে সংখ্যালঘুদের সম্মান দিলেন মোদীজি। धर्म बचाने के लिए, अपना सम्मान बचाने के लिए इस देश में आए, उनको नागरिकता नहीं मिलती थी। अपने ही देश में वो नागरिकता के बगैर अपमानित होते थे। नरेंद्र मोदी जी ने हिंदू, बौद्ध, जैन, ये सारे सिख, ये सारे लोगों को नागरिकता देकर उनका सम्मान करने का काम नरेंद्र मोदी जी। সিএএ রুলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ রুলের বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে হুঙ্কার মুখ্যমন্ত্রীর। কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা 19 সালেও করেছিল। 2019 সালে এনআরসির নামে আসামে 19 লক্ষ লোকের মধ্যে 13 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল। অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল।
সিএএ আইনকে জুমলা বলে কটাক্ষ করলেন মমতা। এই আইন আসলে অধিকার কারার খেলা, মানুষের অধিকার কেড়ে নেওয়া হবে। সিএএ এর সঙ্গে এনআরসি যুক্ত রয়েছে। যেসব নাগরিকরা দরখাস্ত করবেন তাদের সমস্যার মধ্যে পড়তে হবে, অবৈধ নাগরিক চিহ্নিত করে দেওয়া হবে, বেআইনি ঘোষণা করা হবে, এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরখাস্ত করবেন, সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ছেলে মেয়েদের পড়াশুনো কি হবে, সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে। আপনাদের কোনো অধিকার থাকবে না। এটা অধিকার কারার খেলা। যখন আমরা লুডো খেলি দেখেন তো, আমরা ছক্কা মারলে গুটি খোলে। এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা। রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা, অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে পুট, অর্থাৎ শূন্য। নিট রেজাল্ট হচ্ছে 0। শুধু তাই নয়, আপনারা যেই দরখাস্ত করবেন কোনো শরণার্থীকে ফেরানো যায় না, রাষ্ট্রসংঘের নিয়মেই এমনই বলা হয়েছে। সেখানে কি করে কোনো নাগরিককে অধিকার কারা যেতে পারে, প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনো শুনেছেন? আন্তর্জাতিক কনভেনশন পরিষ্কার বলা আছে, ইউনাইটেড নেশনসে অনুপ্রবেশকারীরা যেন বৈধ কারণ ছাড়া রাষ্ট্রহীন না হয়ে পড়ে। এটা মানবিকতার অপমান। এমনকি শরণার্থীরাও যদি বিপদে পড়ে তার পাশের জায়গায় গিয়ে রাষ্ট্র আশ্রয় নেয়, তাদেরও কিন্তু মানবিকতার খাতিরে তাদের আশ্রয় দিতে সে রাষ্ট্র বাধ্য থাকে। ব্যারাকপুর থেকেই লোকসভা ভোটে দাঁড়াতে চান, তবে কি বিজেপির টিকিটে ভোটে লড়বেন অর্জুন সিং? বুধবারই নেবেন সিদ্ধান্ত। কলকাতা টিভিকে জানালেন অর্জুন। একই সঙ্গে তার দাবি, পার্থভৌমিক কোনো ফ্যাক্টর নয়, পরিকল্পনা করে তাকে টিকিট দেওয়া হয়নি, তবে আরো 15 বছর তিনি ব্যারাকপুরের সাংসদ থাকবেন, বলেন অর্জুন সিং। ব্যারাকপুরে মানুষের জন্য সব কুরবান করেছি, অনেক কিছু আমি জানি, ওটাও সব একটা পার্ট অফ স্ক্রিপ্ট ছিল, কিন্তু আমি ওটা বিশ্বাস করিনি, মানবও না, মানিও না। আমার যেরকম দায়বদ্ধতা আছে কি আমি ব্যারাকপুর থেকেই লড়বো, হয়তো দল যে আমাকে দায়িত্ব আছেন যারা তাদের কোনো দায়বদ্ধতা হবে। আমি কাউকে দোষ দিই না। আমার জন্য কোনোদিন পার্থভৌমিক ফ্যাক্টর না। পার্থভৌমিক তখনও 2019-এও ছিল, ওর বিধানসভা আমি জিতেছিলাম। ও আমার বন্ধু লোক আছে, ওকে আমি বলতে গেলে আমার অনেক পরে রাজনীতিতে এসেছে। এটা একটা প্ল্যান করে করানো হচ্ছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম কি আমাকে এখানে নমিনেশন দেওয়া হবে না। 20 বছর সাংসদ থাকবো, 5 বছর হয়ে গেছে, 15 বছর। তৃণমূল ছাড়লেন অর্জুন সিং, দলে তার প্রয়োজন ফুরিয়েছে, তাই তাকে ছুড়ে ফেলা হয়েছে, এমনই মন্তব্য করেন অভিমানী অর্জুন। তৃণমূল থেকে লোকসভা ভোটে টিকিট না পাওয়াতেই অভিমানী হয়ে পড়েন ব্যারাকপুরের সাংসদ। নিজের মুখেই জানান বিজেপির টিকিটেই ব্যারাকপুর থেকে লড়তে চান অর্জুন। ইতিমধ্যে অর্জুন সিং এর অফিস থেকে সরানো হয়েছে মমতা এবং অভিষেকের ছবি। তৃণমূলের তরফে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে। এবার পার্থর বিরুদ্ধে লড়তে পারেন অর্জুন বলে জল্পনা রাজনৈতিক মহলে। এখানে মনে হচ্ছে আমার প্রয়োজন নেই, যেভাবে আমাকে ছুড়ে ফেলে দেওয়া। তৃণমূলের কাছে আমি আনওয়ান্টেড হয়ে গেছি, এটা মনে করছি আর তার প্রমাণও পেয়ে গেছি যে আমি আনওয়ান্টেড আছি, কিন্তু আমি ব্যারাকপুরে মানুষের কাছে ওয়ান্টেড আছি। আনুষ্ঠানিক ঘোষণার আগেই মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তমলুকে হাজির হলেন বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দুকে নিয়ে চষে বেড়ালেন তমলুক সংসদীয় কেন্দ্রের একাংশ। তবে সেখানে পা দিয়েই তৃণমূলের বিরোধিতার আঁচ পেয়ে গিয়েছেন সদ্য প্রাক্তন হাইকোর্টের বিচারপতি। গেলেন শুভেন্দু অধিকারীর বাড়িতে।
কিছু মানুষ তো থাকবেন বিরোধিতা করা, তো তাদের বিরোধিতা করতে দিন। কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে, চারিদিকে সারা পশ্চিমবঙ্গে একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটি ভোটও নয়, আমরা জোচ্চুরি, জালিয়াতি, দুর্নীতি অনেক দেখলাম, আর নয়। এবার একটা শুরু করতে হবে, যে শুরুর দিন আসছে এই লোকসভা ভোটের দিন, লোকসভার তো প্রচার হবেই, তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে। বেফাঁস মন্তব্য, হুঁশিয়ারি দিয়ে বারবার বিতর্কে জড়িয়েছেন সৌমিত্র খাঁ। এবার ভোটের মুখে তৃণমূলের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের। বাঁকুড়ার জয়পুরের ময়নাপুরের একটি সভায় তৃণমূলকে হুঁশিয়ারি। দলের কর্মসূচি থেকে প্রকাশ্যে মাইক্রোফোন হাতে নিয়ে সৌমিত্র খাঁয়ের হুঁশিয়ারি, তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় তাহলে চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা আমার আছে। একজন প্রার্থীর মুখের এই ভাষা প্রমাণ করবে একজন জনপ্রতিনিধি হিসেবে তার থাকা উচিত কিনা। পাল্টা হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি, আর আপনাদের বলছে এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন, তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপরে যাবো, সেই ক্ষমতাটা আমি রাখি, সেই ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয়ে আমি বেরিয়ে এসেছি। লোকসভার তিনি 10 বছরের এমপি এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা, তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশের। তমলুকে পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই তমলুকে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে পড়ল পোস্টারে লেখা, অভিজিৎ তুমি তো লোভী, তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ, জবাব দাও। প্রচারে তৃণমূলের রাজ্য যুব সহ সভাপতি পার্থসারথী মাইতি বলেন, আগে তিনি বিচারপতি ছিলেন, কিন্তু কিছুদিন পরেই তার পদ চলে যাবে, তখন তিনি কি করবেন সেই ভেবেই বিজেপিতে যোগ দিয়েছেন। তারই প্রতিবাদে এই পোস্টার বলেই জানান পার্থসারথী মাইতি। তার কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি ছিলেন, তার পরবর্তী সময় দেখা গেল উনি বিজেপিতে আছেন, যেখানে আমরা ভারতবর্ষের নানা বিরোধী দল বিজেপির দুর্নীতি সম্বন্ধে যখন বলে যাচ্ছে, সেখানে উনি এসে হঠাৎ করে চাকরি ছেড়ে এসে বিজেপিতে যোগ দিয়েছেন। উনি অন্য কোনো দল করতে পারতেন, উনি সামাজিক কোনো কাজ করতে পারতেন, উনি বিচারপতির আসনে ছিলেন, কিন্তু দেখা গেল কি উনি সোজা সাপটা উনি নিজের আরও উন্নতির জন্য দেখা গেল ওনার চাকরি চলে যাবে আর 6 মাস পর। তার পরবর্তী সময় উনি কীভাবে জীবন কাটাবেন, জীবনটাকে আর ভালোভাবে কাটানোর জন্য উনি বিজেপিতে যোগ দিয়েছেন, একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে উনি হাত মিলিয়েছেন, তাই আমাদের প্রতিবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বিভিন্ন উন্নয়ন বোর্ড ও সম্প্রদায়ের সভা থেকে একথা বলেন মমতা। তিনি জানান, অভিষেকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে এ কাজ করেছে বিজেপি, তবুও গণতন্ত্রকে ধ্বংস করতে দেওয়া হবে না, বার্তা মমতার। লোকসভা নির্বাচনে তৃণমূলের লক্ষ্য তফসিলি জাতি উপজাতিভুক্তদের ভোট। তাদের ভোট পেতে কি পদক্ষেপ করা উচিত সেই নিয়েই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের তফসিলি জাতি ও উপজাতিদের সম্মেলন, এখান থেকেই ঘোষণা প্রচার কর্মসূচি। সিএএ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ কংগ্রেস নেতা জয়রাম রমেশের। শুধুমাত্র আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের কথাই কেন বিবেচনা করছেন মোদী? এতে শ্রীলঙ্কাকে কেন অন্তর্ভুক্ত করা হলো না? মেরুকরণের রাজনীতি করছে কেন্দ্রীয় সরকার। देखिए, इस पर लंबी बहस हुई है, पार्लियामेंट में बहस हुई है, सुप्रीम कोर्ट में अभी ये मैटर अभी भी मामला पड़ा हुआ है, पर उसको अलग रखिए। अधिनियम बना,